গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আমাদের আজকের বিষয় হচ্ছে পিএইচডি থেকে এইচটিএমএল করার সাহসী গল্প। চারপাশে অনেক সাহসের গল্প শুনি, তো আজকে আমরা সেরকম একটা সাহসের কাজ করে ফেলি, সেটা একটু দেখে আসি। প্রথমে দেখবো আমরা পিএইচডি ফাইলে কি কি আছে, তারপর প্রতিটি সেকশনে কি আছে তা দেখে নিয়ে আমরা সেই অনুযায়ী এইচটিএমএল এ কোড লিখব। এরপর চলে আসছে যে একটা ওয়েবসাইটের মধ্যে 4টা 5টা এরকম অনেকগুলো সেকশন থাকে, তো আমরা যখন আরো অ্যাডভান্সে যাব তখন দেখব সেকশন 4টা 5টাতে সীমাবদ্ধ না, আরো অনেক বেশ কিছু সেকশন আমাদের একটা ওয়েবসাইটে থাকবে। তো সেরকম আমরা দেখে নেব যে আমাদের পিএইচডির মধ্যে কয়টা সেকশন আছে। তো চলুন তাহলে আমরা পিএইচডিটা দেখে নিই আরেকবার। এখানে একটা সেকশন রয়েছে, এই দেখুন এটা একটা টোটাল একটা সেকশন। তো এই সেকশনটার মধ্যে কি আছে তো সেগুলো আমরা দেখে নিই। সেকশনের মধ্যে আছে একটা লোগো, এখানে মেনু আছে, এখানে কিছু লেখা এবং পিছনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো আমরা আমাদের কাজে চলে যাই। গত ক্লাসে পিএইচডি টু এইচটিএমএল ফাইলটা ওপেন করে নিচ্ছি। এই দুটো আমি নোটপ্যাডে ওপেন করি। প্রথমে থাকবে ডক টাইপ এইচটিএমএল, এরপরে থাকবে এইচটিএমএল ট্যাগ। আর আমাদের পুরো কাজটাই হবে এইচটিএমএল ট্যাগের মধ্যে। হেড এরপর থাকে বডি। আচ্ছা, হেডের মধ্যে আমরা রাখবো আমাদের সিএসএস ফাইলটাকে, অর্থাৎ হেডের মধ্যে আমরা সিএসএস ফাইলটাকে লিংক করে দেব। তো লিঙ্কিংটা করব কিভাবে? প্রথমে থাকবে হাইপার রেফারেল, অর্থাৎ আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটি, এবং এরপরই থাকবে রিলেশন। এটা কার সাথে? স্টাইল শিটের সাথে। হেডের মধ্যে প্রথমে যে কাজটা আসলে, যেহেতু আমাদের পিএইচডির নাম হচ্ছে লোগোটা অনু, তাহলে আমরা এটা নাম দিয়ে দিতে পারি অনু, অথবা একটা কাজ করলে ভালো হয়, আমরা যেহেতু একটা পিএইচডি টু এইচটিএমএল করছি তাহলে আমরা নাম দিয়ে দিই পিএইচডি টু এইচটিএমএল। আচ্ছা, তো এরপর আমার মোটামুটি এটুকু শেষ। এরপর হচ্ছে বডির কাজ। তো আমরা প্রথমে এখানে দেখে আসলাম আমাদের এখানে একটা সেকশন আছে, এই সেকশনের মধ্যে আছে লোগো, আর এখানে মেনু আছে, এবং এখানে লেখা ব্যাকগ্রাউন্ড ইমেজ। সেকশন সবার মনে আছে তো? আচ্ছা, হ্যাঁ, সবার মনে আছে। সেকশনের মধ্যে আমরা একটা আইডি নিয়ে নেব, এই আইডিটার নাম দিয়ে দেই স্লাইডার দিয়ে দেই। তো আমরা এর আগে যেভাবে কাজ করেছিলাম মনে আছে আপনাদের, যে আমরা একটা সেকশন নিয়ে নিয়েছিলাম এবং সেকশনের মধ্যে একটা আলাদা করে একটা ক্লাস নিয়ে নিতাম, সেই ক্লাসটার নাম দিয়ে দিতাম আমরা কন্টেইনার। আমরা যখন সিএসএস এ যাব তখন আবার নিশ্চয়ই সব মনে হয়ে যাবে। আমাদের এখানে আছে লোগো, মেনু, আর নিচে লেখা। ব্যাকগ্রাউন্ড ইমেজটা যখন নিয়েছিলাম, আমরা একটু দেখে আসি আবার। ইমেজটার উপর যখন আমরা ক্লিক করছি তখন আমরা দেখুন ডান পাশে আমাকে লেয়ারটা দেখাচ্ছে যে এখানে আমার ইমেজটা আছে। তো আমরা যখন ইমেজটা নিয়েছিলাম তখন কিভাবে নিয়েছিলাম? কন্ট্রোল অল্টার প্লাস এই লেয়ারটার পাশের এই ছবিটাতে ক্লিক করেছিলাম। তো যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা যখন ইমেজটা নিয়েছিলাম তখন খেয়াল করুন আমরা এখানে দেখেছিলাম যেটা ইমেজটার অপাসিটিটা 100% ছিল কিনা। তো আমাদের অপাসিটি ছিল 86%। তো আমরা এটাকে 100% করে ইমেজটা নিয়েছিলাম। 86% এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা আসলে ইমেজটার উপরে একটা দেখুন একটা ট্রান্সপারেন্ট একটা লেয়ার এসছে, অর্থাৎ ইমেজটার উপর একটা ওভারলে হচ্ছে। তো এই বিষয়টা দেওয়ার জন্য এখানে আরেকটা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, আমরা এখানে একটা ক্লাস নিয়ে নেব। তো সেই ক্লাসটা হবে কোথায়? সেই ক্লাসটা হবে কন্টেইনারের বাইরে। তো আমি ক্লাসটা নিয়ে রাখছি, এটার নাম দিয়ে দিই
ওভারলে। তো এটা আমার শেষ করতে হবে। তো আমি শেষ করে ফেললাম, আমার ওভারলে ডিপটা শেষ হয়ে গেল। তো এরপরে আমার কন্টেনারের মধ্যে আমি রাখবো কাকে? কন্টেনারের মধ্যে হচ্ছে কি আমার প্রথমে আমরা এটাকে একটা স্লাইডার টপ দিয়ে দেই। স্লাইডার টপের মধ্যে থাকবে লোগো আর মেনু। তো লোগোটা যেহেতু একটা ইমেজ আকারে আছে, আমরা ইমেজটা এখানে দিয়ে দিই। ইমেজ দিতে হয় কিভাবে? SRC অর্থাৎ সোর্স, তারপর ইমেজটা কোথায় আছে সেই ফোল্ডারটার নাম, দেন ইমেজটার নাম। তো আমাদের ইমেজটার নাম কি ছিল? দেখুন, logo.png। তো আমরা logo.png নামের ইমেজটা এখানে দিয়ে দিলাম। তো আমার লোগোটা হয়ে গেল। এরপরেই আমার এখানে আসবে, এরপর আসছে কি মেনু। তো মেনুটাকে আমরা আজকে মেনু এভাবে না করে আমরা একটা ট্যাগ আছে মেনুর জন্য, ওটা হচ্ছে ন্যাভ ট্যাগ দিয়ে কাজ করব, নেভিগেশন বার। তো ন্যাভ ট্যাগের মধ্যে যেটা হচ্ছে ন্যাভ ট্যাগ, এরপর এটা শুধুমাত্র মেনুর জন্য, এই ট্যাগটা আমরা অন্য কোথাও ব্যবহার করব না, এটা শুধুমাত্র মেনুর ক্ষেত্রেই ব্যবহার করব। তো মেনু আমরা যেভাবে লিখতাম সবার মনে আছে? প্রথমে থাকতো ইউএল, তারপর এলআই। হ্যাঁ, ইউএল এলআই, এরপর এলআই এর মধ্যে এ, অর্থাৎ আমার অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, তারপর এর মাঝখানেই থাকবে href সমান, এটার মধ্যে থাকবে হ্যাশ। যেহেতু আমাদের এখন কোনো কিছু লিঙ্কিং করা হচ্ছে না, তো আমরা এখান থেকে দেখে আসি আমাদের এখানে কি কি আছে। হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট। তো আমি হোম দিয়ে দিচ্ছি। এরপরে এই একই লাইন কন্ট্রোল ডি দিয়ে 3টা নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে 4টা মেনু, তো আমার এরকম 4টা হয়ে গেল। এরপর এটা ছিল অ্যাবাউট আস, এরপর সার্ভিসেস, এরপর কন্ট্যাক্ট। তো আমরা আমাদের স্লাইডার টপ জায়গাটুকু করে নিলাম। এরপর আসবে আমাদের স্লাইডার টপের পরে আসছে স্লাইডার, এটা নাম দিয়ে দিই আমরা স্লাইডার কন্টেন্ট। তো স্লাইডার কন্টেন্টের মধ্যে আমার কি আছে? এখানে আমার এটাকে আমরা দিতে পারি H2, এটাকে দিতে পারি H1, দেন এটাকে দিতে পারি H3। আচ্ছা, 1 থেকে H6 পর্যন্ত। H1 হচ্ছে বড়, এরপর H2 একটু ছোট, H3 আর একটু ছোট, অর্থাৎ বড় থেকে আস্তে আস্তে H6 পর্যন্ত আস্তে আস্তে ফন্ট সাইজটা ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে স্লাইডার কন্টেন্টের মধ্যে দিতে চাচ্ছি, এটাকে দিচ্ছি আমরা H2, তারপরে আসবে আমার H1, যেহেতু এটা ফন্ট সাইজ একটু বড়, তারপরে আসছে আমার, এটাকে দিয়ে দিই আমরা H3। আচ্ছা, তো এখন আমরা হুবহু এই লেখাটাই এখানে দিয়ে দিব, এখানে যা আছে সেই লেখাটাই দিব। তো লেখা যদি আমরা এখান থেকে কপি করে নিতে চাই তাহলে কি করব? তো সেই কাজটা আমরা একটু খেয়াল করি। আমরা প্রথমেই দেখব আমাদের যেন এখানে মুভ টুলটা সিলেক্ট করা থাকে। তারপরে আমরা যেহেতু লেখা নিতে চাচ্ছি তাহলে অবশ্যই আমরা এখানে টি, এই টুলটা সিলেক্ট করে নেব। এটা দিয়ে আমার টেক্সট, হরিজন্টাল টাইপ টুল এটা। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা টেক্সটটা কপি করে নিতে পারবো। তো টিতে ক্লিক করলে দেখুন মাউসটা কেমন হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন আপনার ফন্টটাও এখানে শো করছে। এই ফন্টটা কি, এখানে পিএইচডি যে তৈরি করেছে সে এখানে রোবোটো ফন্ট সে ইউজ করেছে। তো আমরা এখানে ফন্ট ফ্যামিলিটার নামটাও জেনে গেলাম। তো যাই হোক, আমরা লেখাটা এখন কপি করে নেই, কন্ট্রোল এ দিয়ে, তারপর কন্ট্রোল সি, তারপর ঠিক আমরা H1 এর H2 এর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে আমরা আবার মুভ টুল সিলেক্ট করে দেন
টিতে ক্লিক করে তারপর এপাশের লেখাটা নিয়ে নেব, ভেতরের লেখাটা। তারপর আবার নিচেরটা। আচ্ছা, কপি করে আমরা জিনিসটা নিয়ে নিলাম। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি প্রথম সেকশনের কাজ শেষ। হ্যাঁ, কাজ কি শেষ হয়ে গেছে আসলে? না, কাজ আসলে এখনো কিছুই হয়নি। আমরা জাস্ট জিনিসগুলো কি কি আছে এখান থেকে সেই জিনিসগুলোই জেনে আসলাম। কিন্তু এখন আমাদের এইভাবে তো গুছিয়ে ফেলতে হবে। তো গুছিয়ে ফেলতে যদি চাই তাহলে আমাদের কার কাছে যেতে হবে? হ্যাঁ, সিএসএস এর কাছে। তো আমরা এখন সিএসএস এর কাজে চলে যাব। তো তার আগে আমরা যেহেতু একটা ইমেজ, একটা লোগো ছিল, তো এটা দেখে আসি ইমেজটা অর্থাৎ লোগোটা এসেছে কিনা। আচ্ছা, ঠিক আছে, দেখুন আমার লোগোটা কিন্তু চলে এসেছে, সবই চলে এসেছে। এখন শুধু একটু গুছিয়ে নিতে হবে। তো গুছিয়ে নিতে হলে আমার সিএসএসটাকে নিতে হবে। সিএসএস আমার প্রথমে যেটা থাকে সেটা কি, প্রথমে আমরা দিয়ে দেব মার্জিন 0, তারপর প্যাডিং 0। আচ্ছা, তো এই পর্যন্ত দিয়ে এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা কন্টেনারের কথা যেটা বলছিলাম, আমরা কন্টেনারের কথা মনে আছে কার কার? কন্টেনারের বিষয়টা যেটা ছিল, আমরা কন্টেনারকে বলে দিতাম যে আমার পুরো ওয়েবসাইটটা হোক আমার ব্রাউজার জুড়ে, পুরোটাই হবে ব্রাউজার জুড়ে, কিন্তু এটার মধ্যে আমি যা লিখব বা কোনো ছবি দিব সেটাকে আমি রাখবো জাস্ট একটা সুন্দর একটা শেপের মাঝখানে, অর্থাৎ আমার পুরো ব্রাউজারটা যতটুকু, আমার ব্রাউজারটা এতটুকু। হ্যাঁ, তো আমি এটাকে চাচ্ছি আমি ভিতরে যাই লিখি না কেন সবকিছু যেন একটা এইটুকু বরাবর একটা বিষয় যেন থাকে। তো এই বিষয়টা আমরা কোথায় বুঝিয়ে দিয়েছিলাম, সেটা ছিল আমার কন্টেইনারে। কোথায় দিয়েছিলাম আমরা? কন্টেইনারে। তো কন্টেইনার আমার এখানে ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি। কন্টেইনার আমরা বলে দিয়েছিলাম যে তোমার ম্যাক্স উইডথ কত ছিল? 1170 পিক্সেল। হ্যাঁ, তো ম্যাক্স উইডথ বলে দিয়েছিলাম এবং বলেছিলাম যে কন্টেইনার তোমার মার্জিন হবে 0 অটো। আচ্ছা, তো এরপরে যেটা থাকতো সেটা হচ্ছে গিয়ে ওভারফ্লো থাকবে হিডেন। ওভারফ্লো কি থাকবে? হিডেন থাকবে। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমার কন্টেনারের কাজটা ছিল। তো কন্টেনারের কাজটা যদি এরকম হয় তাহলে দেখুন আসলে ব্রাউজারে কোনো চেঞ্জ এসেছে কিনা। এসেছে চেঞ্জটা? তখন কিন্তু এই গা ঘেঁষে লেগেছিল যখনই আমরা কন্টেনারটাকে বলে দিলাম যে তোমার ম্যাক্স উইডথ 1170, দুটাকে আমি 1170 তো দিলাম। এখন আমার ঠিক এইভাবেই আনতে হবে জিনিসটাকে, যে আমার লোগো থাকবে বামে, মেনুটা থাকবে ডানে। লোগো যেহেতু ক্লাস, তো ডট দিয়ে দিচ্ছি তার আগে। লোগোটাকে আমরা বলে দিব তোমার উইডথ, অর্থাৎ লোগোকে আমরা একটা উইডথ দিয়ে দেব। সেই উইডথটা কার সাপেক্ষে যাবে? 1170 সাপেক্ষে একটা উইডথ দিয়ে দিব। মানে আমাদের যখন পুরোটা কন্টেনার 1170 মধ্যে থাকছে, এর মধ্যেও আমরা লোগোকে বলে দিব যে লোগো তুমি এতটুকু জায়গায় থাকবে এবং মেনু তুমি বাকিটুকু জায়গায় থাকবে। তো ঠিক আছে, আমরা দিয়ে দিই লোগো, যেহেতু খুব ছোট একটা বিষয়, তো আমরা লোগোটাকে দিয়ে দিই 20%। তো 20% বিষয়টা কি, আমরা যদি কন্টেনারের উইডথটাকে 100% ধরি, তাহলে লোগোটাকে একটা উইডথ দিতে চাচ্ছি, তো সেই উইডথটা হচ্ছে আমার 20%। হ্যাঁ, আর লোগোকে বলে দেবো যে লোগো তুমি কোথায় থাকবে? বামে। যেহেতু আমার পিএইচডিতে লোগোটা বামে আছে, তো লোগো হয়ে যাচ্ছে ফ্লোট লেফট। আচ্ছা, এখন কি কোনো চেঞ্জ আসছে কিনা দেখি তো। হ্যাঁ, একটা কিন্তু সুন্দর একটা চেঞ্জ চলে আসছে। বিষয়টা একটু ভালো মতো খেয়াল করুন যে আমার স্লাইডার টপে এতক্ষণ ছিল কে লোগো এবং মেনু, অর্থাৎ আমার ন্যাব। আচ্ছা, তো লোগোর মধ্যে আমার স্লাইডার টপের মধ্যে আছে লোগো এবং আমার ন্যাভ বার।
তো ন্যাভ এতক্ষণ ছিল ওরা কিভাবে, ওরা এতক্ষণও বুঝতে পারেনি যে ওরা কোথায় থাকবে। ওরা কন্টেনারের মধ্যে আছে এটুকু শুধু ওরা বুঝতে পেরেছে, কারণ ওদেরকে আমরা বলে দিয়েছি তোমার ম্যাক্স স্পিড হচ্ছে 1170। তো এটুকু বুঝে ওরা খুশি হয়ে 1170-এর মধ্যে চলে এসছে। দুটোই কিন্তু এতক্ষণ 1170-এর মধ্যে ছিল। তো যখন আমি 1170-এর মধ্যেও বলে দিলাম যে লোগো তোমার উইড হচ্ছে কি 20% আর ন্যাভ তোমার উইড হবে বাকিটা, তো যখন এটা বলে দিলাম লোগো কি করলো, নিজেকে 20%-এর মধ্যে সীমাবদ্ধ করে ফেললো। ঠিক আছে, হ্যাঁ 20%-এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেললো। এতক্ষণ লোগো ছিল পুরো 1170, অর্থাৎ এখান থেকে এই পুরোটা জায়গা ছিল লোগোর। এই জন্য মেনু কি করেছিল, নিচে চলে এসেছিল। মেনুও মনে করেছিল ওর ওয়েট হচ্ছে 1170, কিন্তু না, আমরা চাচ্ছি দুটোকে যেহেতু পাশাপাশি আনতে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা একটাকে উইথ দিয়ে দেবো। এখন আমরা ন্যাভকেও একটা উইথ দিয়ে দেব। তো ন্যাভকে আমরা উইথ দিয়ে দিই। এখন যে বিষয়টা হচ্ছে কি, ন্যাভকে আমরা উইথ দিলাম প্লাস এটাকে আমরা বলবো তুমি যাবে ডানে, তাহলে ফ্লোট রাইট। আচ্ছা, এক্ষেত্রে আমরা তাহলে ল্যাবের মধ্যে একটা ক্লাস নিয়ে রাখি, যেটা নাম দিয়ে দিই মেনু। তো মেনু ক্লাসটাকে বলি মেনু ক্লাসটাকে আমরা বলে দিই যে তোমার উইথ 80% এবং তুমি যাও ডানে, অর্থাৎ তুমি ফ্লোট হয়ে যাও রাইটে। মেনু, তারপর থাকে ইউএল, তারপর মেনু ইউএল এলআই, মেনু ইউএল এলআই, এরপর থাকবে মেনু ইউএল এলআই এ। আচ্ছা, তো এরপরে তো আমরা করে ফেললাম। তো মেনুতে আমরা অলওয়েজ কি করব, মার্জিন 0, তারপর প্যাডিং 0। ঠিক আছে, আচ্ছা এরপর এলআইতে আমরা কি করতাম, আমরা এলআইতে যেটা করতাম সেটা হচ্ছে আমরা এলআইকে বলবো যে তুমি এলআই তুমি হবে তোমার যে এখানে লিস্ট স্টাইল এসেছে বা তোমার নিচে যে আন্ডারলাইন এসেছে এবং তুমি যে উপরে নিচে রয়েছো, এই বিষয়গুলোকে আমরা এলআইতেই ঠিক করে নেব। তো এখন আমরা আগে যেটা শিখেছিলাম সেটার নাম কি ছিল, ফ্লোট লেফট, কোনো কিছুকে বাম পাশে সরানোর জন্য। দেখুন ও বাম পাশে চেপে গেছে, কিন্তু লিস্ট স্টাইলও রয়েছে। তো আমরা লিস্ট স্টাইলকে নান করে দিতে হবে, অর্থাৎ সেই ডটগুলোকে আমাদের উঠিয়ে দিতে হবে। দেখুন ডটগুলো চলে গেছে। এখন এখানে যে বিষয়টা হচ্ছে গিয়ে মেনুর ক্ষেত্রে এই দুটো কাজ একটা প্রপার্টি দিয়ে আমরা করতে পারি। তো সেই প্রপার্টিটা কি, ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক লিখলেও দেখবেন আপনার ঠিক আগের মতোই রয়েছে, মাঝখান দিয়ে ওরা নিজের মতো করে একটু জায়গাও পেয়েছে। তো ডিসপ্লে ইনলাইন ব্লক কিভাবে কাজ করছে, আপনার ফ্লোট লেফটের কাজ পাশাপাশি লিস্ট স্টাইল লাইন, এই দুটোকে একসাথে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলেই সে কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন নিচের লেখাটাকে আমাদের নিচে এখন আমরা লেখাটার আন্ডারলাইনটা উঠিয়ে ফেলবো। তো সেটা কি করব, টেক্সট ডেকোরেশন নান। হ্যাঁ, দেখুন আন্ডারলাইন চলে গেছে। আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে দেব, ফন্ট সাইজও বেড়ে গেল। কালারটাও চেঞ্জ করে দেব, কালারটা আমার কেমন ছিল, এখানে সাদা ছিল, তো আমরা ঠিক সাদা কালারটা দিয়ে দিচ্ছি। কালার কোড হ্যাশ দিতে হবে, যেহেতু আমরা হেক্সা কোড দিয়ে লিখব। তো হেক্সা কোডের আগে হ্যাশ, তারপর সাদার জন্য 6টা এফ। তো একই রকম 6টা হলে তখন সেটা 3টা দিলেই হয়ে যায়।
এখন যে বিষয়টা হচ্ছে কি, এখন আসলে আমরা এই কালারটা দিলে এখন খুঁজেও পাবো না, কারণ আমার সাদার উপরে সাদা দেখা যাবে না। আপাতত আমরা কালারটা এখন না দিই, আমরা একটু পরে যখন ব্যাকগ্রাউন্ডটা আনবো তখনই আমরা কালারটা দিয়ে দেব। তো এখন যেটা করব, আমরা এটাকে আমাদের প্যাডিং দিতে হবে। প্যাডিং আমরা উপরে নিচ থেকে দিব 20 পিক্সেল, ডানে বাই দিব, সরি উপরে নিচ থেকে 10, ডানে বায়ে হবে 20, অর্থাৎ ওরা ডানে বায়ে থেকে একটু জায়গা করে নিল। প্যাডিং দিয়ে কোনো কিছুকে করার মানে আমরা ভিতর থেকে কোনো কিছুকে জায়গা দেয়া, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই ফাঁকে একটা কাজ করি, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা, এটা দেখুন, এটা কিন্তু পুরো সেকশন জুড়ে আছে। তাহলে এটা আমরা এই ইমেজটা কোথায় দিব? আমার সেকশন, স্লাইডার সেকশনে দিব। কেন? কারণ আমার স্লাইডার সেকশনের মধ্যেই বাকি সব রয়েছে। আমরা যদি শুধু স্লাইডার টপে দিই তাহলে এইটুকু পাবে। আমরা যদি স্লাইডার কন্টেনারে দিই তাহলে এখানে পাবে, আর যদি কন্টেনারে দিই তাহলে কি হবে, আমাদের পরবর্তীতে আরও যত সেকশন আসবে সব কন্টেনারেই ওইটা ছবিটা পেয়ে যাবে। তাহলে আমরা দিব কোথায়? স্লাইডারে। তো আমরা স্লাইডারটা নিয়ে আসি। আচ্ছা, এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড দিব আমরা, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড দিতে হয় কিভাবে মনে আছে আপনাদের? একটু মনে করে দেখুন তো। হ্যাঁ, এই তো মনে পড়ে গেছে। সিএসএস এর ব্যাকগ্রাউন্ড দিতে হয় ইউআরএল, দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর আপনার ফোল্ডারের নাম, তারপর ইমেজটার নাম। তো আমাদের এটাই হচ্ছে কি আমাদের ইমেজটার নাম। আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর যেটা করব, নো রিপিট, যেন ইমেজটা বারবার রিপিট না হয়। এখন দেখি আমাদের ইমেজটা আসলো কিনা। দেখেছেন আমাদের ইমেজটা কিন্তু চলে এসছে, কিন্তু ইমেজটাকে দেখা যাচ্ছে না ভালো মতন করে, মানে পুরো ইমেজটা কিন্তু আসেনি। এখন যে কাজটা আমাদের রয়ে গেছে সেটা আমরা কি করব, আমরা ইমেজটাকে উপর নিচ থেকে একটু জায়গা দিব, তাহলে যেন পুরো ইমেজটাই চলে আসে। তো তার আগে আমরা একটু কিছু কাজ করে আসি। যেমন আমরা এখানে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন, অর্থাৎ আমার ছবিটা যেন ঠিক হুবহু ওই রকমই থাকে। এখন দেখুন আমার ছবিটা একদম রিয়েল ছবি এসছে। এখন আমরা ছবিটাকে কি করব, উপর নিচ থেকে একটু জায়গা দেব। তো সেক্ষেত্রে আমরা একটু ছোট্ট একটা চালাকি বুদ্ধি করি। সেটা হচ্ছে আমরা স্লাইডার কন্টেন্টকে একটা প্যাডিং দেই উপরে নিচে। উপরে নিচে 200 আর উপরে নিচে 200, ডানে বায়ে 0 দিলাম। তাহলে দেখি ব্যাপারটা আসলে কি হয়। দেখুন আমার ইমেজটা কিন্তু চলে এসছে। তাহলে আমার 200 দিলে মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা, ইমেজটা আর একটু বড় হবে, তো আমরা যখন আরো কাজ করব তখন ইমেজটা আরো নিচে থেকে জায়গা পাবে। তো এখন আমরা মেনুটাকে একটু সুন্দর করে সাজিয়ে ফেলি। মেনুটাকে এখন আমরা কালার দিতে পারি। আচ্ছা, মেনুটা যেহেতু একদম গায়ে গায়ে লেগে রয়েছে, তাহলে আমরা মেনুর ক্ষেত্রে একটা মার্জিন টপ দিয়ে দিই। মেনুকে দিয়ে দিই মার্জিন টপ, উপরে নিচ থেকে 20 পিক্সেল নিচে নেমে আসুক। কালার দেব, কালার পেয়েছে, ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দেব, 30 দিয়ে দিই। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন যে বিষয়টা হচ্ছে, আমাদের মেনুটা ডান একদম বাম পাশে চেপে আসছে। যদিও আমরা ওকে বলেছি তুমি ফ্লোট রাইট হও, তাও বাম পাশে। আমরা লোগোকে কিন্তু বলে দিলাম যে লোগো তুমি 20%, হ্যাঁ, লোগো কিন্তু ঠিক 20%ই পেলো, অর্থাৎ এখান থেকেই শুরু হলো। তো মেনুকে আমরা বলে দিয়েছি যে তোমার উইথ 80%। তখন মেনু কি করছে, ও এখান থেকেই শুরু হয়ে টোটাল 80% পাচ্ছে। তবে সেক্ষেত্রে আমার বলতে হবে যে মেনু তোমার আসলে কোনো উইড নাই। তাহলে দেখি বিষয়টা কি হয়। দেখুন এবার কিন্তু এবার মেনুর পুরোটা সাম্রাজ্যই তার নিজের।
যেহেতু লোগোকে আমরা ফিক্সড করে দিয়েছি যে তোমার উইথ 20% তুমি এর বাইরে যেতে পারবে না, তখন মেনু খুব খুশি হয়ে গেল। এবার ওকে যেহেতু আমরা বলেছি রাইটে যাও, ও এবার ঠিক রাইটে চলে গেল। তো আমরা এই জিনিসটা, আমার যেহেতু মেনু লোগো দুটোকেই নামানো লাগবে, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিই। এখন দেখুন আমার লোগোটা মেনুটা দুটোই নেমে এসছে। এক্সাক্ট কালারটা আমরা এখান থেকে নিয়ে আসি। আমার মেনুতে এক্সাক্ট কালারটা আমরা ফটোশপ থেকে নিয়ে নিতে পারি। সেটা কেমন, ফটোশপের কালার পিকারটা ধরলে এখানে দেখুন কালারটার উপর রাখলেই নিচে কালার কোড সহ চলে এসছে। তাহলে আমরা এই কালারটা এখানে নিয়ে নিই। মেনুতে কিন্তু সবগুলো লেখা বড় হাতের অক্ষরে দেয়া। তো লেখা যদি আমরা বড় হাতের অক্ষরে দিতে চাই, টেক্সট ট্রান্সফর্ম নামের একটা প্রপার্টি আছে, সেটাকে বলে দিব আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেখুন সবগুলো বড় হাতে হয়ে গেছে। এবার ঠিক আছে, আমরা সিএসএস এ চলে যাই। আমরা এটাকে সাজাতে হলে আমাদের অবশ্যই স্লাইডার কন্টেন্টকে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, স্লাইডার কন্টেন্টকে আমরা যেহেতু প্যাডিং দিয়েছি, এবার ওকে বলে দেই টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ যত টেক্সট আছে সব দেখুন মাঝ বরাবর চলে এসছে। এখন কি আছে, এগুলো প্রত্যেকটাতেই কালার কি সাদা। তাহলে আমরা এখানে কমন যেহেতু, তাহলে আমরা এখানেই দিয়ে দিচ্ছি কালার সাদা। আচ্ছা, এবার যেটা হচ্ছে কি, আমরা এখন স্লাইডার কন্টেন্টের H2 কে নিয়ে কাজ করব, কারণ এক একটা ফন্ট সাইজ এক এক রকম। তো স্লাইডার কন্টেন্টের H2, এটার H2, এটার কালার এটার ফন্ট সাইজ হবে একরকম। এটার ফন্ট সাইজ আমরা দিই 30 পিক্সেল। আচ্ছা, আরেকটু বড় দিতে হবে, তো আমরা দিয়ে দিই 40। এরপর নিয়ে আসি আমরা, এরপর নিয়ে আসবো আমরা H1 কে। H1 কে একটা ফন্ট সাইজ দিয়ে দিই। এরকম বারবার আমি একবার সিএসএস এ যাচ্ছি, একবার ব্রাউজারে আসছি, জিনিসটা খুব বিরক্তিকর লাগছে না আপনাদের কাছে? হ্যাঁ, অবশ্যই জিনিসটা খুব বিরক্তিকর। তো সেক্ষেত্রে আমরা এখান থেকেই কাজ করে আসি। আমরা এখানে ব্রাউজারে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করব। আমরা যেই জিনিসটাকে চেঞ্জ করতে যাচ্ছি সেটার উপর রেখে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে গেলে দেখুন ঠিক আমার এই প্রপার্টিটা চলে এসছে। তো আমি এখান থেকে এটা বড় করে করে যাই। আচ্ছা, তাহলে আমার এটা মেবি 75 পিক্সেল দিলেই হয়ে যাচ্ছে। তো আমি পুরো কোডটা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখুন আপনি কোন লাইনে চেঞ্জ করছেন সেই লাইনটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে যে স্টাইল অফ সিএসএস আপনার 52 নাম্বার লাইনে আছে ফন্ট সাইজটা। তো আমরা এটা করে নিলাম। এখন যে বিষয়টা ছিল, আমার এখানে একটা বর্ডার ছিল, তো বর্ডারটা আমি কিভাবে দিব, বর্ডার টপ 2 পিক্সেল সলিড সাদা কালারের বর্ডার। এবার দিয়ে দিই বর্ডার বটম। বর্ডার বটমও হবে 2 পিক্সেল সলিড সাদা। আচ্ছা, এবার বর্ডার লেফট, বর্ডার লেফট হচ্ছে 1 পিক্সেল সলিড সাদা। সলিড সাদা আর লেফটে পেয়ে গেছে। এবার হচ্ছে কি বর্ডার রাইট, বর্ডার রাইটও ঠিক 1 পিক্সেল সলিড। দেখুন পুরোটাতে এবার বর্ডার চলে আসছে। তো আমরা পুরো এটুকু কপি করে নিয়ে আসি। মানে এখন যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে সেটা দেখুন, পিএইচডিতে বর্ডারটা ছিল শুধু লেখার চারপাশ জুড়ে, আর আমাদের এখানে দেখাচ্ছে এটা পুরো কন্টেনার জুড়েই বর্ডারটা পাচ্ছে।
তো এই জিনিসটার জন্য আমার কি করতে হবে, এই লেখাটাকে বলে দিই যে তোমার একটা নির্দিষ্ট উইথ থাকবে। আমরা প্রত্যেকটা জিনিসকে যখন নির্দিষ্ট উইথ করে দিই তখন ও কি হয়, ও তখন আর উইথের বাইরে যায় না। তো আমরা ঠিক এই লেখাটাকেও বলে দিই যে তোমার একটা নির্দিষ্ট উইথ থাকবে। তো ওকে উইথ দিয়ে দিই 500 পিক্সেল দিয়ে লিখি। তো এখন আমার 500 উইথের মধ্যে লেখাটাকে কি করতে হবে, ডান পাশে আমাদের একদম মাঝ বরাবর সরিয়ে আনতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখন উপরে নিচে ডানে বা একটু জায়গাও পাবে, প্যাডিং দিয়ে দিই। তো উপরে নিচে আমরা দিয়ে দিই 20 আর ডানে বায়ে থেকেও পাক 30। দেখি কেমন হয়। পিএইচডির এখানে দেখুন অণুটাতে শুধু একটা ডিফারেন্ট কালার আছে। তো আমরা যদি অণুটাকে শুধু ডিফারেন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট HTML ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা কি স্প্যান। তো এই স্প্যান ট্যাগটা আমরা দিব আমরা যে জিনিসটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি শুধু তার আগে এবং তার শেষে। তো আমরা এভাবে নিয়ে আসলাম, এখন ওকে সেই কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা আমাদের উপরে এখানে আছে, আমরা আরেকবার দেখে আসি পিএইচডি থেকে, এখান থেকে নিতে পারি। এটাতে ক্লিক করে কালার পিকার থেকে ক্লিক করে এখানে দেখুন নিচে কালারটা কোডটা কিন্তু শো করছে। কালার কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আমি ওকে একটা ফন্ট সাইজ দিয়ে নেই, ওকে দিয়ে দেই আমি such as 30 পিক্সেল। আচ্ছা, কারণ এখানে একটাই ফন্ট ইউজ করা হয়েছে, তো টোটাল বডিতে আমরা এই ফন্টটা দিয়ে দেব। ফন্ট ফ্যামিলি এখানে দিতে হবে সিঙ্গেল কোটেশন, রোবোটো sans serif। ঠিক আছে, দেখুন এবার ফন্টটা কিন্তু একটু ওরকম হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এভাবে ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। H1-এর একটা মার্জিন বটম হবে, ঠিক একই মার্জিন বটমটা আমি কোথায় দিব, H2 থেকে H1 এর মধ্যে। এবার দেখি। আচ্ছা ঠিক আছে, তো এ পর্যন্ত আমরা আমাদের কাজ শেষ করে ফেললাম। তো সব কিছুই হলো শেষ পর্যন্ত যে আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম যে ওভারলে, একটা অপাসিটির একটা বিষয় ছিল, তো সেই ক্লাসটাই আমরা এখন শেষ করব। পিএইচডিতে দেখুন আমরা যখন ইমেজটা নিয়েছিলাম তখন এই ইমেজটার উপরে একটা অপাসিটি ছিল, আমরা ইমেজটা 100% অপাসিটি সহ নিয়েছিলাম। অর্থাৎ এখন আমরা একটা ট্রান্সপারেন্ট লেয়ার হবে, মার্জিন 0, প্যাডিং 0, দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যে কোনো কালারে আপনি যান না কেন। এখানে দেখুন লাস্টে RGB, হ্যাঁ RGB একটা বিষয় আসে। RGBটা কি, রেড, গ্রিন এবং ব্লু, অর্থাৎ এই তিনটাই হচ্ছে কি আমাদের মৌলিক রং। এরকম এখানে এরকম একটা অপাসিটি দিব, তো সেটা দিব RGB। তো প্রথমে একটা হচ্ছে কি 0, তারপর 0, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু এই তিনটা কিন্তু কি আসলো, 0 আসলো না, রেড, গ্রিন, ব্লু তিনটা আসলো 0। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে এ। এটা কি, এটা হচ্ছে গিয়ে আলফা, অর্থাৎ কোনো কালারের ডেনসিটিটা অর্থাৎ ঘনত্বটা কতটুকু হবে, আমরা কোনো রংটাকে কতটুকু গাঢ় করে দেব বা কতটুকু হালকা করে দেব। এখানে ব্ল্যাক কালারটার আলফা হবে খুব হালকা, যেন উপর থেকে একটা হালকা লেয়ার এসে পড়ে। তো সেটা কিরকম, 0.3 বা 0.9, এরকম যদি আমরা 0.9 দিয়ে যদি দেখি তাহলে কেমন হয় বিষয়টা। আমরা ব্রাউজার থেকে ঘুরে আসি, পুরো দেখুন অন্ধকার হয়ে গেছে। এক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিই 0.3 দিয়ে দেখি, দেখুন একটা হালকা একটা এটাই হচ্ছে গিয়ে ওভারলে কাজ। তো এই পর্যন্ত আমার মনে হয় আজকে আমরা বেশ অনেকটুকু শিখে ফেলেছি। তো এটুকুই আমরা বাসায় বসে ভালো মতো প্র্যাকটিস করতে থাকি, তারপর আমরা নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখবো। নেক্সট ক্লাসটা খুব মজার হবে, নেক্সট ক্লাসে হয়ে যাবে আমাদের আইকনের বিষয়টা। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং বেশি বেশি করে কোডিং করুন।
মজায় মজায় করি শিখুন।